সারা দেশে জমজমাট নির্বাচনী হাওয়া, নানা প্রতিশ্রুতি নিয়ে শহর থেকে গ্রাম জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি ভোটারদের। বিভেদ দ্বন্দ্ব ভুলে কুষ্টিয়ার 4টি আসনে একাট্টা বিএনপি। পিরোজপুরে বাবার আসন ধরে রাখতে মরিয়া জামায়াত প্রার্থী মাসুদ সাইদি। শরীয়তপুর ও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত 15, পাল্টাপাল্টি অভিযোগ। এবং চট্টগ্রামের বহদ্দারহাটের খাল খনন প্রকল্পে অনিয়ম, শত কোটি টাকা লুটপাটের অভিযোগ অস্বীকার সিটি ও ভূমি কর্তৃপক্ষের। স্বাগত ডিবিসি সারা বাংলায়। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, সাথে আছি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রামের নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পছন্দের প্রার্থী ও দলের কর্মসূচি মূল্যায়ন করেই ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। ভোটের উত্তাপে সরগম চট্টগ্রাম। ভোটারদের কাছে টানতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজির প্রার্থীরা। চট্টগ্রাম 1 মিরসরাই আসনে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত প্রার্থীরা। আসনটির 7 জন প্রার্থী সকাল থেকে শুরু করছেন প্রচারণা, যা চলছে গভীর রাত পর্যন্ত। সন্ত্রাসী ও মাদকমুক্ত মিরসরাইয়ের পাশাপাশি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি ভোটারদের। সুন্দর পরিবেশে একটা সুষ্ঠু ভোট আমরা আশা করতেছি এবং মানুষ যেন নিরাপত্তার সাথে তার মতামত ভোটের মাঠে ব্যক্ত করতে পারে। স্বাধীন দেশে আমরা যে যার জায়গা থেকে যে যার প্রার্থীকে ভোট দেব, আমাদের এটাই প্রত্যাশা। দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের ট্রেনিং সেন্টারগুলো চাই এবং আমাদের শিক্ষার মান আরও উন্নয়ন চাই। এলাকাভিত্তিক সমস্যার সমাধান ও উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। মিরসরাইবাসীর জন্য আমার সর্বাগ্রে থাকবে নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা, সামাজিক সচেতন মানুষদেরকে নিয়ে, সকল পেশার মানুষের সহযোগিতা নিয়ে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কাজ করে যাব। কারিগরি শিক্ষায় তাদেরকে প্রশিক্ষিত করা, নারী পুরুষ এবং ইয়ং জেনারেশন যারা, তাদেরকে মোটামুটি এই মিরসরাই যাতে করে এখানে থেকে তারা ভালো আর্ন করতে পারে সেভাবে তাদেরকে কিন্তু ডেভেলপ করার জন্য আমি চেষ্টা করছি। 16টি ইউনিয়ন আর 2টি পৌরসভা নিয়ে চট্টগ্রাম 1 মিরসরাই আসন। এখানে ভোট হবে 106টি কেন্দ্রে। মোট ভোটার 3,86,674 জন। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁয় নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী একে সাজু। কথা বলবো তার সাথে। সাজু, সকাল থেকে কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছে, কি বলছেন, ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা সব মিলে জানাবেন। সাথী, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় যত নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে প্রার্থীরা তত মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছে। তবে সময় খুবই কম পাওয়ায় তারা দিন রাত সমানে প্রচারণা চালাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি নওগাঁ সদর উপজেলায়। নওগাঁ সদর উপজেলায় এইটি 5 আসন, নওগাঁ 5 আসনে আমার সঙ্গে রয়েছে জামাতের সমর্থিত প্রার্থীর, মনোনীত প্রার্থীর পক্ষে যারা প্রচার করছেন তারা আমার সঙ্গে রয়েছেন। তাদের কাছেই একটু জানতে চাইব, আমাদের নওগাঁ শহরের অনেক দল পরিবর্তন হয়েছে, প্রার্থী পরিবর্তন হয়েছে, অনেক আশা ছিল মানুষের, কিন্তু আমরা দেখেছি এই জনগণের মানুষের, এই আসনের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আপনারা কি আশ্বাস দিচ্ছেন, বা আদৌ আপনারা ক্ষমতায় আসলে এই আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটাতে পারবেন, এটি একটু যদি জানাতেন। জি, আমরা ফজরের পর থেকেই সারা নওগাঁ সদর উপজেলার সব জায়গাতে আমরা গণসংযোগ করছি। সব জায়গায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, রাস্তাঘাটে, বাজারে, মোড়ে সব জায়গাতে আমরা ব্যাপকভাবে গণসংযোগ চালাচ্ছি এবং মানুষের ব্যাপক পরিমাণ সাড়া পাচ্ছি। আল্লাহর মেহরবানিতে ইনশাআল্লাহ আগামীতে জামাত ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে ইতিমধ্যে ইনশাআল্লাহ সারা দেশের মানুষের যে বিশাল পরিমাণ সাড়া, সেই সাড়া দিয়ে আমরা আশা করছি আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যাচ্ছে এবং জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট আগামীতে ক্ষমতায় যাচ্ছে। আমরা ইতিমধ্যেই আল্লাহর মেহরবানি
মেহরবানিতে, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ কিছু কাজ করছি, ব্যাপক প্রচারণা চালাচ্ছি। পাশাপাশি মানুষের যেই সারার জায়গা থেকে আমরা মানুষের কাছে একটা পরিবর্তনের আভাস পাচ্ছি। সবাই চাচ্ছে একটা পরিবর্তন। ইতিপূর্বে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের সকল কিছু বাদ দিয়ে এখন নতুন কিছু দেখতে চায় জাতি, যার জন্য মানুষের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। আমাদের তারই অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ইতিমধ্যেই আগামীর ইশতেহার পেশ করেছেন। সেখানে মূলত হলো আমাদের একটা পরিবর্তনের ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা, এরপরে আপনার সম্পূর্ণরূপে দুর্নীতির মূলোৎপাটন, মাদককে নির্মূল করা এবং সন্ত্রাসীদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে কবর রচনা করা এবং সব ধরনের মানুষের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করার জন্য ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছে এবং পাশাপাশি বেকারত্ব সমস্যা সমাধান। আমরা বলতে পারবো যে আপনারা ক্ষমতায় আসলে পরিবর্তন দেখতে হবে, এই আসনের উল্লঙ্ঘন দেখতে হবে। সাথে যেমনটি শুনছিলেন, নওগাঁ 5 আসনে 1,80,031 জন ভোটার রয়েছেন। এই ভোটারেরাই আগামী সংসদ সদস্য নির্বাচন করবেন, যে কাকে ভালো লাগবে বা কে এই আসনের উন্নয়ন করবে, এমনকি প্রার্থী খুঁজছেন এই সাধারণ ভোটাররা। এই ছিল নওগাঁ থেকে প্রচারণার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সাজু। মাদারীপুরে বিএনপি নির্বাচনী গণসংযোগের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মনির হোসেন বিলাস। বিলাস, এই মুহূর্তে কোন প্রার্থী প্রচারণা করছে, ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা বা প্রতিক্রিয়া কি বলছে, সব মিলে জানাবেন। সাথে যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কিন্তু মাদারীপুর মোট 3টি আসন, 3টি আসনেই যে ভোটের রাজনীতি সেটা কিন্তু জমে উঠেছে। অর্থাৎ প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে সকাল থেকে সেই মধ্যরাত পর্যন্ত তারা কিন্তু ভোট প্রার্থনা করে যাচ্ছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের উঠান বৈঠক, জনসভা এবং কর্মী সমাবেশ তারা চালিয়ে যাচ্ছে। তা আমি এই মুহূর্তে আছি মাদারীপুর 3 আসনের যে বিএনপি এর মনোনীত পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, উনি কিন্তু একজন কেন্দ্রীয় নেতাও বটে। তাই স্থানীয় এই মাদারীপুর 3 আসনের যে ভোটের রাজনীতিতে তিনি কিন্তু আলোচনায় আছেন সেভাবে সবার মুখে মুখেই। তা আমি এখন তার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে মাদারীপুর 3 আসনের যে নির্বাচনী বা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর আগেও একবার আপনি করেছিলেন, তো এবছর আপনি কি মনে করছেন নির্বাচনে এবং ভোটারদের কিরকম প্রত্যাশা পাচ্ছেন? ধন্যবাদ ডিবিসিকে। আমরা সকাল 9টা থেকে প্রায় রাত 9টা পর্যন্ত মাঠে থাকি। আমাদের ভোটারদের সাথে দেখা হয়, সমাজের বিভিন্ন মানুষের সাথে দেখা হয়। ইনশাআল্লাহ 18 সালে আমি একবার নির্বাচন করেছিলাম, আপনারা জানেন। মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও তখন ভোট দিতে পারেন নাই। তো মানুষের মনে একটি ক্ষোভ আছে, আবার মানুষের আমার প্রতি একটা ভালোবাসা আছে, তাদের একটা ভোট দেওয়ার ইচ্ছা আছে ধানের শীষে। সবকিছু মিলে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকের অবস্থা মাদারীপুর 3 আসনে অনেক ভালো। আচ্ছা, এই যে এবার তো যে নতুন ভোটার হয়েছে অর্থাৎ প্রায় 30% নতুন ভোটার, অর্থাৎ এই নতুন ভোটারদের ভোট কিন্তু এবার নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে সবাই মনে করছে। তো সে ব্যাপারে নতুন ভোটারদের নিয়ে আপনি কি চিন্তা করছেন, তাদের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা? নতুন ভোটাররা আমাদের জনাব তারেক রহমান 31 দফায় আমাদের ছাত্রদের, খেলোয়াড়দের, তারপর আমাদের যুবকদের মানে যে পরিমাণ তাদের জন্য সহযোগিতা কথা বলেছেন 31 দফায়। ইনশাআল্লাহ আমরা মনে করি আমরাও তাদেরকে বোঝাতে পেরেছি তারা ধানের শীষের পক্ষে, তারা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চায়। শুনছিলেন মাদারীপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের কথা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই মাদারীপুর 3 আসনে 3,87,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন, এমনটাই প্রত্যাশা করছেন মাদারীপুর 3 আসনের ভোটাররা। ধন্যবাদ বিলাস। স্বাধীনতার পর থেকে কুষ্টিয়ার 4টি আসনই কয়েক দফায় দখলে ছিল বিএনপির দখলে। 2008 সালে হাতছাড়া হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো আসন নিজেদের দখলে নিতে চায় দলটি। এদিকে আগের নির্বাচনগুলোতে তৃতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর নেতারা বলছেন বর্তমানে বদলেছে দৃশ্যপট, ভোট ও সমর্থন আগের তুলনায় বেড়েছে বলে দাবি তাদের। 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে জয় পায় বিএনপি। তবে তা হাতছাড়া হয়ে যায় 2008 সালের নির্বাচনে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘাঁটি উদ্ধারে ফের মরিয়া বিএনপি।
দলের প্রার্থী ও নেতাকর্মীরা বলছেন মনোনয়ন নিয়ে বিভেদ দ্বন্দ্ব থাকলেও দলের স্বার্থে সবাই এখন ধানের শীষের পক্ষে একাট্টা। সব আসনে বিপুল ভোটে জয়ের আশা তাদের। মূল দল সহ সকল অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং জনগণের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবার তো সব ফ্রি ফেয়ার অবস্থায় সবাই যার যার মতো প্রচারণা চালাচ্ছে। এবার কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, পরিস্থিতি ভালো আছে। আমি প্রত্যেকটি জনসভায় পথসভায় আমি ঘোষণা করেছি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রবাজি দূরত্ব উপজেলায় থাকতে দেবো না, তাতে আমার জীবন চলে গেলেও না। কুষ্টিয়ার বন্ধ চেরিকল চালু, নদী ভাঙন রোধ, সীমান্তে চোরাচালান বন্ধ ও তাঁত শিল্পের উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন বিএনপি, জামাত সহ অন্য দলের প্রার্থীরাও। আগের নির্বাচনগুলোতে তৃতীয় অবস্থানে থাকা জামায়াত নেতারা বলছেন এবার সমীকরণ বদলে যাবে। আগের ভোটের সমীকরণ পরিবর্তন হবে বলে আমরা আশা করছি, কারণ মানুষ নতুন কিছু যাচ্ছে, নতুন ডাইমেনশনে বাংলাদেশ এখন চলে যাচ্ছে। মানুষ মনে করে যে এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেখেছে, এবার আমরা জামাতকে দেখতে চাই। যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন যেহেতু প্রতীক বরাদ্দ হয়ে গেছে, আমরা অংশগ্রহণ করেছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। যাই আসুক আমাদের আটকাতে পারবো, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। প্রশাসন বলছে সুষ্ঠু ভোট নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ তারা, অনিয়মে কোনো ছাড় নয়। আমি আমার জায়গা থেকে বলবো যে ভোটের প্রস্তুতি আমরা শতভাগ করার দিকেই এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমরা নিশ্চিত করেছি সেটি হলো যে অস্ত্র উদ্ধার। এখনো পর্যন্ত আমার কাছে যে পরিসংখ্যান সেটি বলছে এটি অবশ্যই উন্নতির দিকে কুষ্টিয়ার আমি আসার পর থেকে ইনশাল্লাহ, এবং আগামীতে আরও এটা ভালোর দিকে যাবে। ভোটারদের অনেকেই বলছেন ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় জোটগতভাবে কিছুটা দুর্বল অবস্থায় জামায়াত, আর বিভেদ ও দ্বন্দ্ব ভুলে একাট্টা হওয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি বেড়েছে। এমন পরিস্থিতিতে 4টি আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। প্রচারণার 7ম দিনে কেমন দেখছেন পরিবেশ? কোন কোন প্রার্থী প্রচারণা নেমেছেন? ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? সব মিলে জানাবেন। সাথে মূলত চাঁদপুরে নির্বাচনী প্রচারণা একেবারে সরগরম হয়ে উঠেছে। নির্বাচনী যে মাঠ, ইতিমধ্যে কিন্তু চায়ের দোকান থেকে মাছের বাজার সব জায়গাতে কিন্তু শুধু একটাই আলোচনা, নির্বাচন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কে হচ্ছেন বিজয়ী, সেই নিয়ে মানুষের মধ্যে নানা কৌতূহল, এবং তারই প্রেক্ষিতে কিন্তু বিএনপি, জামাত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সকাল থেকেই শুরু করে বিরতিহীনভাবেই তারা কিন্তু ছুটছেন বিভিন্ন এলাকার ভোটারদের কাছে। মূলত আমি এখন চাঁদপুর 3 আসনে যে বিএনপি মনোনীত প্রার্থী আছেন তার একটি নির্বাচনী গণসংযোগ উঠান বৈঠকে আছি। তিনি এখন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে মানুষের সাথে, ভোটারদের সাথে একটি উঠান বৈঠকে যোগ দিয়েছেন। আমরা এখন বক্তব্য দিচ্ছিলাম, জানার চেষ্টা করবো উনি আসলে ভোটারদের কি আপনারা কেন বিএনপিকে ভোট দিবেন। আপনারা বিএনপিকে ভোট দিবেন যে আপনাদের তো একটা কারণ লাগবে যে বিএনপি আপনাদের জন্য কি করবে। যেমন আওয়ামী লীগ গত 15 বছর ভোট ছাড়া ছিল কিনা, কিন্তু তারা কি করেছে, তারা একটা ভালো কাজ করছে যেটা তাগো নেতাগো মুখের, সেটা হলো তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা বাংলাদেশের টাকা তারা বিদেশে পাঠাইছে এবং এখনো বিদেশে সাংসদ তাদের নেতৃত্ব থেকে আরম্ভ করে সবাই সেখানে ছিল। কিন্তু সাথে শুনছিলেন যে মূলত বিএনপি যিনি প্রার্থী রয়েছেন তিনি নানান প্রতিশ্রুতি এবং নানান বিষয় তুলে ধরছেন ভোটারদের সামনে, এবং ভোটাররা যাতে বিশেষ করে তারা যেন সকাল 8টার মধ্যেই কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই বিষয়টি তিনি নিশ্চিত করার চেষ্টা করেছেন। এছাড়া আমরা দেখেছি চাঁদপুর 3 আসনের জামাত এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা এই আসনে কিন্তু ব্যাপক গণসংযোগ করছেন। এছাড়া চাঁদপুরের 5টি আসনে কিন্তু তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে মূলত যে চাঁদপুরের এই আসনটিতে 5.5 লক্ষ ভোটার আছে, যার মধ্যে 2,82,000 পুরুষ ভোটার এবং 2,62,000 কিন্তু নারী ভোটার রয়েছেন। সর্বোপরি এখন পর্যন্ত আমাদের চাঁদপুর প্রত্যেকটি আসনে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। কোনো জায়গায় কোনো ধরনের নির্বাচনী প্রতিহিংসা পরায়ণতার কোনো অভিযোগ খুব একটি দেখা যায়নি। যদিও চাঁদপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী থাকায় সেই এলাকায় কিন্তু বিএনপির একজন বিরোধী প্রার্থী আছেন, সেই এলাকায় কিন্তু কিছুটা অনুযোগ রয়েছে, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা বা অন্য কোনো আবহাওয়া আমরা এখনো দেখতে পাইনি। সর্বোপরি বলা যায় যে চাঁদপুরের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই অধিক ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলুর নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ।
মাজেদ, কেমন দেখছেন বিএনপি মনোনীত প্রার্থীর প্রচার প্রচারণা? ভোটারদের কাছে কি কি ইশতেহারের কথা বলছেন, সব মিলে জানাবেন। সাথী, আপনি জানেন যে আজ প্রচারণার সপ্তম দিন। এই দিনে কিন্তু আসলে মাঘের শীত সেটি রয়েছে, অর্থাৎ শীতের সকাল। এখন পর্যন্ত কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী তিনি আনুষ্ঠানিকভাবে গণসংযোগে বের হননি। আমরা তার আসলে বাড়ির সামনেই রয়েছি, একটু এখানকার চিত্র আপনাকে দেখাতে চাই। এখন পর্যন্ত প্রার্থী বের না হলেও ভোটাররা কিন্তু তার বাড়িতে এসেছেন এবং তারা বের করছেন। আমরা গতকালও দেখেছি দিনভর লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গতকাল গণসংযোগ চালিয়েছেন। সেখানে কিন্তু উঠান বৈঠক করেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। শুধু লালমনিরহাট সদর উপজেলাই নয়, লালমনিরহাট 3 আসনের আওতাভুক্ত যে লালমনিরহাট পৌরসভা রয়েছেন, সেখানে কিন্তু লালমনিরহাট পৌরসভারও বিভিন্ন অঞ্চলে চষে বেরিয়েছেন। প্রত্যেক দিনই আমরা দেখছি সকাল থেকে শুরু করে দিনের 12টা 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত গণসংযোগ করছেন। এরপরে 2টার পর থেকে কিন্তু উঠান বৈঠকগুলোতে যাচ্ছেন প্রার্থীরা, এবং প্রার্থীদের পাশাপাশি আমরা দেখছি সাধারণ ভোটারদেরও কিন্তু এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মানুষজন স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরছেন, একই সাথে প্রার্থী ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একটু ভোটার এবং কর্মীদের সাথে কথা বলতে চাই, জানতে চাই আসাদুল হাবিব দুলুর বাড়িতে এসেছেন, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং ভোটের উৎসব কেমন দেখছেন? ভাই, ভোটের উৎসব ইনশাআল্লাহ খুবই ভালো। ইনশাআল্লাহ 18 বছর থেকেই আমাদের এই গুকুন্ডাবাসী ভোট দিতে পারে না। এই 18 বছর পর এই যে একটা যে আনন্দের আমেজ নিয়ে মানুষ আসছে, এখন উৎসব মুখরে মানে ভোট দেবেন। তারপর মানুষের যে একটা অপেক্ষা, যে একটা আশা, এই 18 বছর থেকে ভোট দিতে পারে না, অর্থাৎ মানুষের ভোট না দেওয়ার যে আশা সেটি আসলে আছে। একটু আপনার কাছে জানি, সাধারণত তো প্রার্থীরাই ভোটারদের বাসায় যায়, আমরা দেখছি আপনারা ভোটাররা প্রার্থীদের বাসায় এসেছেন, কি বিষয়? আমরা আসছি একটু ভাইয়ের সঙ্গে একটু পার্সোনাল আলাপ করবো। হ্যাঁ, ভোট বিষয়ে ভোট মানুষ আল্লাহর রহমতে ওনার ফিল মোটামুটি ভালো, বুঝছেন? অর্থাৎ ভোটাররাও আসছেন প্রার্থীদের সাথে দেখা করতে। একটু আপনার কাছে জানি, প্রার্থীরা আপনাদের বাড়িতে যাচ্ছে কিনা, কি বলছেন তারা? ভোট আল্লাহর রহমতে আমরা 18 বছর থেকে ভোট দিতে পারি নাই, এখন আমরা ভোট দেব, বহু আশায় আছি। এবারের ভোট আসলে কেমন দেখতেছেন, কেমন হবে? প্রার্থীরা যাচ্ছে কিনা এবং নাগরিকদের যে দাম, তাদের যে ভোটাধিকার, তাদের গুরুত্বটা পাচ্ছে কিনা? ইনশাআল্লাহ যাইতেছে, ভোটাররা ভোট চাইতেছে, আমরা আর কি ভোট ধানের শেষে দেবো। অনেক ধন্যবাদ সাথী। আমরা আসলে সাধারণ মানুষদের সাথে কথা বলছিলাম। ভোটাররা যে বিষয়টি বলছেন যে লালমনিরহাট বা সীমান্ত পাড়ের এই জেলায় কিন্তু নানা সমস্যা রয়েছে, বিশেষ করে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে একটি কর্মসূচি, সেই কর্মসূচির প্রধান সমন্বয়ক হিসেবে বিগত দিনে আসাদুল হাবিব দুলু তিস্তার তীরে কিন্তু 115 কিলোমিটার এলাকা জুড়ে নানা আন্দোলন সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, আলোকিত লালমনিরহাট বিনির্মাণ থেকে শুরু করে বিগত সময়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন এই টানা 15 বছর কিন্তু আসাদুল হাবিব দুলু এখানকার জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য বিভিন্ন সামাজিক কাজ করেছেন। সেদিক থেকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী, মানুষজনের কাছে যাচ্ছেন, মানুষজন সাড়া দিচ্ছেন। সব মিলে ভোট ও লালমনিরহাটে উৎসব মুখর হয়ে উঠছে। সাথী, ধন্যবাদ মাজেদ। পরপর দুইবারের সংসদ সদস্য প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পিরোজপুর 1 আসনে বিজয় নিশ্চিতে মরিয়া তার ছেলে মাসুদ সাঈদী। অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে দলটির দখলে থাকা আসনটি নিজেদের আয়ত্তে নিতে চায় বিএনপি ও জামায়াতের মাত্র 2 জন প্রার্থী থাকা এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। তবে চূড়ান্ত হাসি কে হাসবে তার নিশ্চিত হবে 12 ফেব্রুয়ারি। 1991 থেকে 2024 সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মাত্র 2বার অংশ নিয়ে 2বারই হেরে যান। 1996-এ জামাত থেকে দেলোয়ার হোসেন সাঈদী প্রথমবার নির্বাচিত হন। 2001 সালেও 4 দলীয় জোট থেকে এমপি হন তিনি। এরপর আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে। 2018 সালে বিতর্কিত নির্বাচনে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী অংশ নিলেও তিনি মাঠে নামতে পারেননি। এবার এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে এবার জামায়াত থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদীর আরেক ছেলে মাসুদ সাঈদী এবং বিএনপি প্রার্থী আলমগীর হোসেন। দুই প্রার্থীর সমর্থকরাই জয়ের বিষয়ে আশাবাদী। জনাব আলমগীর হোসেন ভাই, তার ফিল্ড খুবই ভালো, ধানের শীষে জয়যুক্ত হবে। তার পক্ষ থেকে আমরা আলমগীর মিয়াকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। দুইবারের এমপি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার সুযোগ্য সন্তান
আল্লামা মাসুদ সাইদি, ইনশাআল্লাহ আমরা আশা করি উনি এখান থেকে জয়যুক্ত হব। 70 থেকে 75% ভোটে আমরা ইনশাআল্লাহ বিজয় হব। ওনার জনপ্রিয়তা ভালো, সৎ লোক। নিজেদের কাজ এবং দলের ভূমিকার কারণে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রার্থী। যারা ভোটের অধিকার, ভাতের অধিকারের সাথে আমাদের সম্পৃক্ত ছিল, আমি তাদেরই লোক, তাদেরই প্রতিনিধিত্ব করি, এই বিশ্বাস তাদের অর্জিত হয়েছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সাথে সকলেই রয়েছে। মানুষ আস্থা রাখতে চায়। অতীতে যারা নির্বাচনে এসেছেন, যারা আইন নীতির কথা বলেছেন, কিন্তু বাস্তবে তারা সেটি পালন করেননি। এই জন্য সারা বাংলাদেশের মানুষ কিন্তু মুখিয়ে আছে একটা পরিবর্তনের আশায়। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে পিরোজপুর 1 আসন, মোট ভোটার 3,92,177 জন। বিবিসি নিউজ ডেস্ক। শীতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বেড়ে চলেছে ডায়রিয়া, রোটা ভাইরাস, নিউমোনিয়া আক্রান্ত শিশু সংখ্যা। হাসপাতালটির শিশু ওয়ার্ডে 24টি শয্যা থাকলেও প্রতিদিন প্রায় 100 ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী ভর্তি হচ্ছে। বাড়তি রোগীদের হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুরা অস্বাভাবিক হারে ভর্তি হচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, হঠাৎ করেই পাতলা পায়খানা বা বমি হওয়া শুরু হয়। হাসপাতালে ভর্তির পর বেড না থাকায় বারান্দার মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের। বমি, পাতলা পায়খানা আর জ্বর। 40 দিনকার বাচ্চা নিয়ে ভর্তি হয়েছে, বেড নাই, এখানে বাইরে বাতাসে আরো বেশি হয়ে গেছে বাচ্চা, কিন্তু সুস্থ হওয়ার কোনো দেখতে পাচ্ছি না। বেড না পাওয়ার জন্য অনেক সমস্যা হচ্ছে, বাইরের আবহাওয়া আসছে, বাতাস আসছে, শীত পড়ছে, গায়ে আরো বেশি হয়ে গেছে। 80টাই রুগী নিচে পড়ে আছে এবং এই ঠান্ডা জ্বরে তার সমস্যা বেশি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন 80 থেকে 90 জন ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এছাড়া গত 1 সপ্তাহ ধরে 700 বেশি শিশু চিকিৎসা সেবা নিচ্ছে। তবে মেঝেতে চিকিৎসা নেয় অনেকে আরো অসুস্থ হয়ে উঠছে। সদর হাসপাতালে সক্ষমতা যে পর্যায়ে থাকার কথা, আসলে আমরা যে পরিমাণ রোগী আছে, আমাদের এই রোগবল দিয়ে রোগীগুলো ম্যানেজ করা কঠিন হয়ে যায়। তারপর আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। বাচ্চাগুলো যেটা ভালো হইতে 7 দিন সময় লাগতো, নিচে থাকার কারণে এবং বাইরে এই বাতাস প্রোটেকশনের জন্য আমরা দিয়ে রাখছি। হয় তাদের একটা রুম দরকার, তাদের একটা বেড দরকার, সে বেডে থাকবে। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, পরিস্থিতি নাগালের মধ্যে রয়েছে। ঠান্ডার সময় সবাইকে সাবধান থাকা ও গরম পোশাক পরার পরামর্শ তার। কিছু সংখ্যক বাড়তি বেড দেওয়ার পরে বাকি অংশে দেখা যায় যে আমরা ম্যাট্রেস দিয়েই তাদেরকে সেবা দিতে বাধ্য হচ্ছে। আর বাকি যে অংশটুকু, সেটা হচ্ছে তাদের চিকিৎসা, তাদের বিশেষজ্ঞ সেবা, তাদের ওষুধ পর্যাপ্ত পাওয়া, এটা আমরা মোটামুটি ইনশিওর। হাসপাতালটিতে ডাক্তার, নার্স ও বেডের সংখ্যা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক। উপকূলীয় জেলা বরগুনায় বেসরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে দেশের প্রথম বৃক্ষ পুনর্বাসন কেন্দ্র এবং হাসপাতাল। বনের পাশে উপবন তৈরি করে বানানো হয়েছে পাখিদের অভয়ারণ্য। তৈরি করা হয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র। ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে দর্শনার্থীদের। কয়েক বছর আগে পটুয়াখালীর সাবেক জেলা ও দায়রা জজ রোকসানা পারভিনের বরগুনার বাড়িতে নতুন ভবন নির্মাণের কারণে কাটতে হয় বেশ কয়েকটি গাছ। পরে জানতে পেরে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের বৃক্ষাশ্রমে কয়েক দফায় 11টি গাছ দেন। কাঠগোলাপ দিয়েছিলাম আমি ওকে এখানে এই বৃক্ষাশ্রমে। গাছগুলোকে যদি আমরা সংরক্ষণ না করি, আমাদের ভবিষ্যৎ সেখানে আসলেই খুবই একটা দুর্বিষহ হয়ে উঠবে। এখানে গাছগুলো অনেক শান্তিতে থাকে, আমরাও দেখে আপ্লুত হই। আপনার শিশুর প্রথম পাঠশালা হোক প্রকৃতি, দেশের প্রথম বৃক্ষ পুনর্বাসন কেন্দ্র এবং হাসপাতালের প্রবেশ পথেই এমন ফলক প্রকৃতি প্রেমীদের দেয় ভিন্ন বার্তা। শুধু বৃক্ষ পুনর্বাসন কেন্দ্র নয়, প্রকৃতি ভিত্তিক পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে রিসোর্টটিতে গড়ে তোলা হয়েছে পাখিদের অভয়ারণ্য। বিলুপ্ত প্রায় 50 প্রজাতির 1000-এর বেশি ফলদ বৃক্ষের বাগান রয়েছে এখানে। সুরঞ্জনা যে একটা পদক্ষেপ নিয়েছে, এটা অবশ্যই ভালো, কারণ একটা গাছ দেখা যায় বিভিন্ন কারণে আমার পছন্দের গাছ, কিন্তু আমি রাখতে পারতেছি না। এই উদ্যোগের পাশাপাশি আমি মনে করি
যে আরো অনেকেরই এগিয়ে আসা উচিত। ভবন বা সড়ক এক্সটেন্ড করার সময় কাটা পড়ছে, সেসব গাছগুলো না কাটতে দিয়ে আমরা যদি নিয়ে এসে লাগাতে পারি তাহলে তো অনেক গাছ আমরা সংরক্ষণ করতে পারবো, এবং সেই জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হবে না, কারণ একটি গাছ লাগিয়ে 20-30 বছর অপেক্ষা করতে হয় বড় হতে, কিন্তু আমরা বড় গাছটাকে কিন্তু পেয়ে যেতে পারি। সুরঞ্জনার এই বৃক্ষাশ্রম বৃক্ষপ্রেমীর মাঝে নতুন চিন্তার জন্ম দিয়েছে। পুনর্বাসন কেন্দ্র নামে যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিবেশের উন্নয়ন, যে জীববৈচিত্র্য সংরক্ষণ বা বনের আচ্ছাদন যে বৃদ্ধির যে চিন্তা সবসময় করা উচিত পরিবেশের কথা ভেবে, সেটিকে আরো ত্বরান্বিত করেছি। প্রতিটি ইকো রিসোর্ট গড়ে উঠুক সুরঞ্জনার মতো প্রাণ প্রকৃতির পাঠশালায়, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।